ক্লাস 9-এর ইতিহাস আমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 তোমাদেরকে একসাথে বুঝিয়ে দিচ্ছি। তোমরা সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবে, বুঝবে, লিখবে, আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দেবে। তাহলে চ্যাপ্টার 1-এ কী আছে? ক্লাস 9-এর ইতিহাসে চ্যাপ্টার 1 আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখানে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বলতে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ ফ্রান্সে যে ভ্রান্ত কর ব্যবস্থা, অর্থাৎ এখানে যখন সম্বন্ধে লেখো ফ্রান্সে ভ্রান্ত কর ব্যবস্থা। ফ্রান্সে সকল কর ব্যবস্থায় বুর্জোয়া শ্রেণীর মানুষ ও নিচুতলের মানুষদের উপরে চাপিয়ে দেওয়া হতো। শ্রমিক, কৃষক, মজুর, খেটে খাওয়া মানুষদের উপরে সমস্ত রকম কর চাপিয়ে দেওয়া হতো এবং অভিজাত শ্রেণী ও যাজক শ্রেণীর উপরে কোনো কর ব্যবস্থা চালু করা হতো না। যাজক এবং অভিজাত শ্রেণীর উপরে কোনো কর ব্যবস্থা চালু করা হতো না এবং এই নিচু শ্রেণীর মানুষদের উপরে যে জোর করে যে কর ব্যবস্থা চালু করা হতো এবং বিভিন্ন রাজকর্মচারীরা এই কর জোর করে কৃষকদের, এই শ্রমিকদের থেকে আদায় করতো। একেই ভ্রান্ত কর ব্যবস্থা বলা হয়। ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয়? কারণ ফ্রান্সে কর ব্যবস্থা অসম বন্টন ছিল, অর্থাৎ এখানে কোনো সুষ্ঠু সুসংগঠিত কর ব্যবস্থা এখানে আদায় করা হতো না। যাজক শ্রেণী, অভিজাত শ্রেণীর উপরে কোনো কর ব্যবস্থাই পর্যদস্ত ছিল না। 99% কর ব্যবস্থা নিচু তলার মানুষ, শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের উপরে জোর করে স্বেচ্ছাচারমূলক পদ্ধতিতে জবরদস্তি বিভিন্ন রাজকর্মচারীদের মাধ্যমে চুপ করো বাবু, আমি বলাচ্ছি, রাজকর্মচারীদের মাধ্যমে জোর করে কর আদায় করা হতো। চুপ করো। রাজকর্মচারীদের মাধ্যমে জোর করে গরিব মানুষদের থেকে জোর করে কর আদায় করা হতো। তাই ফ্রান্সকে বলা হতো ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর। আর ফ্রান্সকে কেন রাজনৈতিক কারাগার বলা হয়? ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কারণ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বাস্তিল দুর্গে জোর করে বিনা বিচারে বন্দি করা হতো, তাই জন্য ফ্রান্সকে বলা হয় রাজনৈতিক কারাগার। আর অভিজাত শ্রেণী কেন বিদ্রোহ করেছিল? কারণ ফরাসি সম্রাট যখন নতুন ফরাসি সম্রাট লুই যখন ফ্রান্সের সম্রাট হন, তখন তিনি অভিজাত শ্রেণীর উপরে কর ব্যবস্থা আরোপ করেন এবং গরিবদের উপরে শুধু কর ব্যবস্থা আরোপ করার ফলে যে দেশে জনগণ গরিব শ্রেণীর মানুষের ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দেশে অসম বন্টনের ফলে তিনি যখন অভিজাত শ্রেণীর উপরে এই কর ব্যবস্থা চালিয়ে দেন, তখন অভিজাত শ্রেণীরা বিদ্রোহী হয়ে ওঠে। অভিজাত শ্রেণীদের বিদ্রোহকে অভিজাত শ্রেণীর বিদ্রোহ বলা হয়। তৃতীয় সম্প্রদায়ের মানুষ কাকে বলা হয়? এই যে তৃতীয় সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ এই বুর্জোয়া শ্রেণীর মানুষদেরকে তৃতীয় সম্প্রদায়ের মানুষ বলা হয়। বুর্জোয়া কাকে বলে? বুর্জোয়া হলো এই তৃতীয় সম্প্রদায়ের মানুষরা। এরা যথেষ্ট বুদ্ধি ও ক্ষমতার অধিকারী হলেও এবং এরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হলেও এরা সমাজে যথেষ্ট প্রাধান্য পেত না। বংশ কৌলীনের জন্য এরা সমাজে যথেষ্ট প্রাধান্য পেত না। এরাই ছিল বুর্জোয়া শ্রেণীর মানুষ। আর সাকুলত কাদের বলা হয়? সমাজে নিচুতলার মানুষদেরকে সাকুলত বলে। এই দরিদ্র কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মজুর, রাজমিস্ত্রি, এই সকল মানুষকে বলা হতো সাকুলত। সাকুলতদের বৈশিষ্ট্য শনাক্তকরণ করো। সাকুলত অর্থাৎ দেশের নিচু তলার মানুষরা দরিদ্র কৃষক শ্রেণীর মানুষ, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষ এবং রাজমিস্ত্রি, শ্রমিক, খেটে খাওয়া। পড়ার সময় তোমার কেন এরকম গন্ডগোল করছো? পড়াতে দিচ্ছে না। শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, দরিদ্র, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, দরিদ্র ও নিচুতলার মানুষ, রাজমিস্ত্রি প্রমুখকে বলা হতো সাকুলত। এরা থাকতো অপরিচ্ছন্ন, অপরিষ্কার স্থানে এবং সমাজে উচ্চতলার মানুষরা এদেরকে ঘৃণা করতো, এদেরকে অস্পৃশ্য বলে মনে করতো এবং এদেরকে কেউ কোনো সম্মান দিত না এবং এদের উপরে জোর করে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হতো। এই ছিল সাকুলতদের বৈশিষ্ট্য। এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায়, রাজতন্ত্র ও জাতীয়তাবাদী সংঘাত। ফরাসি বিপ্লব, রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংঘাত। ফ্রান্স, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তাহলে দ্বিতীয় অধ্যায় হলো ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় হলো ফরাসি বিপ্লব, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তাহলে এখানে ফরাসি বিপ্লবের সাথে কেন নেপোলিয়নের সাম্রাজ্যের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয়? কারণ বিপ্লবের সন্তান নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান বলে তিনি পরিচিতি দিলেও
তিনি সাম্য ও মৈত্রকে তিনি যথেষ্ট গুরুত্ব দিলেও তিনি স্বাধীনতাকে গুরুত্ব দেননি। অর্থাৎ তিনি জনগণের বাক স্বাধীনতা হরণ করেন ও নানা রকম আইনবিধি কঠোরভাবে চালু করেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন, জনগণের উপর বিভিন্ন নিয়মবিধি চালু করেন। ফলে নেপোলিয়নের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নেপোলিয়নের সাথে এই বিপ্লবী আদর্শের মধ্যে সংঘাত দেখা দেয়। নেপোলিয়ন কেন রাশিয়াতে আক্রমণ করেন? কারণ রাশিয়ার সাথে নেপোলিয়নের যে তিলসিটের সন্ধি হয়েছিল, 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন সাম্রাজ্যের অধিষ্ঠান হন এবং নেপোলিয়ন নিজের দলের লোকদের মধ্যে নিজের আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ক্ষমতায় আরোপ করেন। ফলে অধিকাংশ ফ্রান্সে নেপোলিয়নের বিরুদ্ধে একটা অসন্তোষের সৃষ্টি হয়। আর নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন? কারণ রাশিয়ার সাথে নেপোলিয়নের যে তিলসিটের সন্ধি হয়েছিল, সেই তিলসিটের সন্ধির ফলস্বরূপ নেপোলিয়ন রাশিয়া জারকে বলেছেন যে তিনি যেন মহাদেশীয় অবরোধ প্রথায় যোগদান করেন এবং রাশিয়ার জারও নেপোলিয়নকে বলেন যে রাশিয়া যখন তুরস্কে অভিযান করবে তখন সৈন্য সামন্ত দিয়ে যেন নেপোলিয়ন তাকে সাহায্য করেন। কিন্তু রাশিয়ার জার মহাদেশীয় অবরোধ প্রথায় যোগদান করলেও নেপোলিয়ন কিন্তু তুরস্ক আক্রমণের সময় রাশিয়াকে কোনো রকম সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করে কথা রাখেননি। ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব ও বিবাদ দেখা দেয় এবং যখন নেপোলিয়ন অস্ট্রিয়ার রাজকন্যা লুই মারিসাকে বিবাহ করেন তখন রাশিয়ার জার আতঙ্কিত হয়ে যায়, কারণ অস্ট্রিয়ার সাথে নেপোলিয়নের বন্ধুত্ব চরম আকার ধারণ করে। আর হলো রাশিয়ার বাজারে ব্রিটিশ পণ্যের যথেষ্ট চাহিদা ছিল, কিন্তু যখন এই মহাদেশীয় অবরোধ প্রথায় যোগদান করেন তখন এই ব্রিটিশ পণ্যের চাহিদা কমে যায় এবং সেখানে পণ্য সামগ্রীর দাম অতিরিক্ত বেড়ে যায়। তখন এই জার এই অবরোধ প্রথা তুলে দেন এবং তার ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দেখা দেয়। এবং পোল্যান্ডের কিছু অংশ যা রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল এবং পোল্যান্ডের বাকি অংশ যখন ফরাসি সম্রাট নেপোলিয়ন সেটা দখল করেন তখন রাশিয়ার জার বলেন যে পোল্যান্ডের বাকি অংশ যেটা রাশিয়ার অন্তর্ভুক্ত সেটা যেন নেপোলিয়নের অন্তর্ভুক্ত না হয়, কিন্তু নেপোলিয়ন সেই শর্তের সমর্থন করেননি। ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব এতটাই ব্যাপক আকার ধারণ করে যে রাশিয়ার উদ্দেশ্যে নেপোলিয়ন বিশাল সৈন্য সামন্ত নিয়ে রাশিয়া আক্রমণ করতে যান। মহাদেশীয় অবরোধ প্রথা কাকে বলে? নেপোলিয়ন যখন ইংল্যান্ডের সঙ্গে তিলসিটের যুদ্ধে ইংল্যান্ডের সাথে যখন পারেননি, অথবা ইংল্যান্ডকে যখন পরাজিত করতে পারেননি, তখন তিনি বাণিজ্যিকভাবে অর্থনৈতিক দিক থেকে ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন এবং তিনি এই নির্দেশ দেন যাতে ইংল্যান্ডের কোনো পণ্য সামগ্রী জাহাজ ফ্রান্সের বন্দরে বা ইউরোপের অন্যান্য বন্দরে আসতে না পারে এবং যদি আসে তো সেটাকে বাতিল করে দেওয়া হবে। এবং তখন ইংল্যান্ডও কাউন্সিল জারি করেন যে ফ্রান্সের কোনো জাহাজও ইংল্যান্ডের বাজারে বা তার মিত্রশক্তির সামগ্রীর বাজারে যেতে পারবে না, তাকে বাতিল করে দেওয়া হবে। একেই মহাদেশীয় অবরোধ কথা বলা হয়। এইভাবে তিনি ইংল্যান্ডের সকল পণ্য সামগ্রী জাহাজকে ইউরোপীয় বন্দরগুলিতে আসতে বাতিল বা নিষিদ্ধ করে অর্থনৈতিক দিক থেকে ইংল্যান্ডকে দুর্বল করার চেষ্টা করেন। একেই মহাদেশীয় অবরোধ কথা বলা হয়। লিপজিগের সন্ধি হলো এই ইংল্যান্ড ও তার মিত্রশক্তি অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া প্রমুখের সাথে যে যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় একেই বলা হয় লিপজিগের সন্ধি। আর তিলসিটের সন্ধি হয়েছিল রাশিয়ার সাথে ফ্রান্সের। টাইগারের যুদ্ধে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের প্রথমে জয়লাভ হলেও পরে ইংল্যান্ডের সাথে যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়। ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন যখন ইংল্যান্ড ও তার মিত্রশক্তি অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, সুইডেনের সাথে যুদ্ধে যখন পরাজিত হয় তখন এলবা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় এবং সেখানে পরম অনাদরে তার মৃত্যু হয়। এবার তৃতীয় অধ্যায়, ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় হলো রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। জুলাই বিপ্লবের পরে যখন ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়, অর্থাৎ
অর্লিয়ান্স বংশীয় লুই ফিলিপ যখন সিংহাসনে বসেন তখন তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ ও বিদ্রোহ চরম আকার ধারণ করে। মেয়ে চালিয়েছে ক্ষোভ ও বিদ্রোহ চরম আকার ধারণ করে, অর্থাৎ বুর্জোয়াদের প্রাধান্য। এই সময় নিচু তলার মানুষ অর্থাৎ দরিদ্র ও কৃষক শ্রমিক শ্রেণীর মানুষরা নিচু তলার মানুষদের উপরে বুর্জোয়াদের প্রাধান্য এই সময় প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ নিচু তলার মানুষ। তাহলে তারা জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ বুর্জোয়াদের প্রাধান্য অতিরিক্ত বেড়ে যাওয়াতে নিচুতলের মানুষেরা, শ্রমিক কৃষক শ্রেণীর মানুষেরা এবং অন্যান্য সম্প্রদায় নেপোলিয়নের বিরুদ্ধে খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জনসমর্থনের অভাব দেখা দেয়। এবং নেপোলিয়নের ভ্রান্ত বিদেশ নীতি অর্থাৎ পোল্যান্ড, রাশিয়া, পার্সিয়া, অস্ট্রিয়া, সুইডেন প্রমুখ স্থান দখল করতে পারেনি, ফলে ভ্রান্ত বিদেশ নীতি এখানে চরম আকার ধারণ করে। ও অর্থনৈতিক সংকট অর্থাৎ নেপোলিয়নের রাজত্বে দেশে খরা, শস্যহানি, কৃষি, বেকার ও শিল্প বাণিজ্য ও বেকারত্ব সমস্যা প্রভৃতি দিক থেকে চরম আকার ধারণ করে। আর ফরাসি বিপ্লবের ফলাফল হলো নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা। ফরাসি বিপ্লবের ফলে নতুন রাজতন্ত্রের প্রতিষ্ঠা লাভ হয়, নতুন আইনসভা গঠন হয়, নতুন আইন প্রণয়ন ও আইনবিধি চালু করা হয়, আর শ্রমিকদের কল্যাণ সাধন হয়। শ্রমিকদের কল্যাণ সাধন থেকে যথেষ্ট নজর রাখা হয় ও শ্রমিকের কল্যাণের জন্য শ্রমিক সংঘ গঠিত হয়, আর সকলের ভোটাধিকারের ব্যবস্থা করাও হয়। বিসমার্কের রক্ত লৌহ নীতি। বিসমার্ক জার্মানির ঐক্য ও জার্মানিকে সুসংগঠিতভাবে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য তার রক্ত ও লৌহ নীতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি সাম্য, স্বাধীনতা ও নিরস্ত্র বিপ্লবের পরিবর্তে তিনি রক্ত লৌহ নীতি অর্থাৎ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে তিনি কীভাবে জার্মানিকে যথেষ্ট সামরিক দিক থেকে আস্থা রেখে যথেষ্ট শক্তিশালী করার জন্য তার রক্ত লৌহ নীতিকে তিনি গুরুত্ব দিয়েছেন। নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা অর্থাৎ পার্সিয়ান রাজতন্ত্রে নতুন সাম্রাজ্যের সময় তিনি বিসমার্ক নতুন রাজতন্ত্র গঠনের মাধ্যমে তারা নতুনভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং সামরিক শক্তির দিকে আস্থা। তিনি সামরিক শক্তির মাধ্যমে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, আর রক্ত লৌহ নীতির মাধ্যমে জার্মানিকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শক্তিশালীভাবে জার্মানিকে গড়ে তোলার দিকে যথেষ্ট নজর দেন। এবং ইটালির ঐক্য আন্দোলনে ম্যাচিনি, কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা। ইটালিকে যথেষ্ট শক্তিশালী ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার জন্যে ম্যাচিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি ইয়ং ইটালি দল গঠন করেন। ইয়ং ইটালি দলের উদ্দেশ্য ছিল যে বিদেশি শক্তির সহায়তায় এখানকার যুবকরা নিজেরা আত্মত্যাগের মাধ্যমে তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইটালিকে খণ্ড বিখণ্ড ইটালিকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিতভাবে গঠন করতে পারবে। আর গ্যারিবল্ডির ভূমিকা ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুর প্রথমে বলছি। ক্যাভুরের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্যাভুর এখানে যথেষ্ট শক্তিশালীভাবে গড়ে তোলার জন্যে, ইটালিকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার জন্যে তিনি বৈদেশিক শক্তির সাহায্য নিয়েছিলেন। একদিকে যেমন বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে তিনি এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, তেমনি উত্তর ইটালির অংশকে তিনি অস্ট্রিয়ার থেকে মুক্ত করে তিনি স্বাধীনভাবে সেখানে শক্তিশালীভাবে গড়ে তোলার চেষ্টা করেন। আর গ্যারিবল্ডির ভূমিকায় ম্যাচিনি ভাবশিষ্য গ্যারিবল্ডি ইটালির খণ্ড বিখণ্ড রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করে অস্ট্রিয়ার প্রাধান্য মুক্ত করে তাকে সুসংগঠিতভাবে একটি ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে গড়ে তোলেন এবং সেখানে তিনি বৈদেশিক বুর্ব বংশকে সেখান থেকে বিতাড়িত করেন এবং দক্ষিণ ইটালির অংশ সিসিলি, ফিলিপসকে তিনি মুক্ত করেন এবং রোম ও ভেনেশিয়া বাদে সমগ্র ইটালিকে তিনি যথেষ্ট শক্তিশালী ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে সহায়তা করেন। আর ভিয়েনা সম্মেলনের নীতি হলো শক্তি ও সাম্য নীতি, ন্যায্য অধিকার নীতি ও অধিকারের নীতি, জনগণের অধিকারের নীতি। আর ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য হলো রাজতান্ত্রিকভাবে ইউরোপকে যথেষ্ট সুসংগঠিতভাবে গড়ে তোলা, আর নেপোলিয়নের রাজত্বের সময় যে সকল বংশকে বিতাড়িত করা হয়েছিল তাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, আর নেপোলিয়নের রাজত্বকালে যে সকল অঞ্চল ধ্বংস হয়ে গেছিলো অর্থাৎ যে সকল অঞ্চলে ক্ষতি হয়েছিল সেগুলোকে আবার
সুসংগঠিতভাবে গড়ে তোলা। মেটারনিক ব্যবস্থা কাকে বলে? মেটারনিক 1815 থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজতান্ত্রিক অর্থাৎ ইউরোপের রাজতান্ত্রিক এই অস্ট্রিয়ান হচ্ছে মেটারনিক 1815 থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের রাজতান্ত্রিক কাঠামোকে যথেষ্ট শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য তিনি যে পদ্ধতিতে ইউরোপের শাসনতান্ত্রিক কাঠামো চালু করেন ও রাজতান্ত্রিক কাঠামোকে যথেষ্ট শক্তিশালীভাবে গড়ে তোলেন সেই পদ্ধতিকে বলা হয় মেটারনিকের যুগ। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।